আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পার্ট, এর আগের পার্টে আমি শেষ করেছিলাম কম্পিটিটিভ এক্সামে যে নাম্বার সিস্টেম করেছিলাম, অর্থাৎ আমার শেষ হয়েছিল পূর্ণসংখ্যা পর্যন্ত। পূর্ণসংখ্যার ডিটেলস একটু বলেছিলাম, এরপর শুরু করব মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা বলছে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারব, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। যেখানে p, q শূন্য সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে কি বলা হয়? মূলদ সংখ্যা যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ মূলদ সংখ্যা বলতে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p/q পূর্ণ সংখ্যা বলতে আমি কি বলেছি আগে বুঝিয়েছি, অখণ্ড, অর্থাৎ কি ভাঙা নাম্বার হবে না, গোটা নাম্বার হবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অর্থাৎ যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেসব সংখ্যাগুলোকে আমি কি বলবো? মূলদ সংখ্যা বলবো, বা রেশনাল নাম্বার। এর ইংলিশ নাম হচ্ছে কি? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার একে কি বলবো? পূর্ণ সংখ্যা বা রেশনাল নাম্বার। একে বড় হাতের r দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? এইভাবে rটা লেখা হয়, অবশ্য বড় হাতের r দ্বারা ডিনোট করা হয়। q দ্বারা, ভুল বললাম, q দ্বারা, অর্থাৎ q দ্বারা ডিনোট করা হয়। রেশনাল নাম্বারকে q দ্বারা ডিনোট করা হয়। তো রেশনাল নাম্বার কোনগুলো? তাহলে তার একটা উদাহরণ দিই। যেমন 0 একটা কি রেশনাল নাম্বার? কারণ 0 করলে লিখতে পারে 0 বা এনি নাম্বার, অর্থাৎ 0/1 বা 0/5 বা 0/10, যাই লিখ না কেন এইগুলো 0ই হবে। তাই 0 একটা কি p/q আকারে প্রকাশ করতে গেলে কি p 0 একটা কি পূর্ণ সংখ্যা, নিচে একটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে বলেছি, আর p উপর দুজনে 0 তে দুটো পূর্ণ সংখ্যা, তাই 0 একটা অবশ্যই কি মূলদ সংখ্যা। আবার কি 3/7 -5/8 6/9 6/11 ইত্যাদি। অর্থাৎ এগুলো কি? এটা মাইনাস, ঠিক আছে? এগুলো সব কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বুঝলাম। এবার কি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা ইরাশনাল নাম্বার। ইরাশনাল নাম্বার কি? ইরাশনাল নাম্বার বা বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা ইরাশনাল নাম্বার। তাহলে ইরাশনাল নাম্বার কোনগুলো? ঠিক মূলদ সংখ্যার অপোজিট আছে ইরাশনাল নাম্বার, ইরাশনাল নাম্বার ডবল আর হবে ইরাশনাল নাম্বার। বলতে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবে না, তাদের বলা হয় কি? অমূলদ সংখ্যা। যেমন উত্তর হচ্ছে কি? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে।
অর্থাৎ বলতে যেসব সংখ্যা p বাই q আকারে প্রকাশ করতে পারবো না তাদের অমূলদ সংখ্যা বলা হয়। যেমন কি পাই, √2, √5, √7। অর্থাৎ সবথেকে ভালো বোঝার উপায় হচ্ছে যেসব মৌলিক সংখ্যাগুলোকে রুট থেকে, অর্থাৎ আমরা জানি মৌলিক সংখ্যাগুলোকে রুট থেকে বার করা যায় না, সেগুলো সব যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এই মূলদ অমূলদের মধ্যে একটা জিনিস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে যে দুটি মূলদ সংখ্যার মধ্যে কয়টি মূলদ সংখ্যা থাকে। দুটো মূলদ সংখ্যার মধ্যে যেমন আমি বললাম 3/7 ও 6/11 এর মধ্যে কয়টি মূলদ সংখ্যা আছে আমি বলতে পারবো না, কারণ দুটি সংখ্যার মধ্যে অসংখ্য সংখ্যা আছে যেটা গুণে আমি শেষ করতেই পারবো না। 3/7 আর 6/11 অথবা 3/7 ও -5/8 অথবা -5/8 ও 6/11 এর মধ্যে আমি অসংখ্য মূলদ সংখ্যা পাবো। ঠিক অনুরূপভাবে দুটি অমূলদ সংখ্যার মধ্যে আমি অসংখ্য কি পাবো, অসংখ্য অমূলদ সংখ্যা পাবো। অর্থাৎ দেখো ওই ভাষাটা আমি লিখবো, এখানে মুছে দিচ্ছি এটা। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার মধ্যে কটা মূলদ সংখ্যা থাকে, অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এক নম্বর গেল। 2 নম্বর, দুটি অমূলদ সংখ্যার মধ্যে কটা অমূলদ সংখ্যা পাবো, অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। অমূলদ সংখ্যা কি হয়, থাকে। মূলদ সংখ্যা থাকে, অর্থাৎ অমূলদ বা ইরেশনাল নাম্বার বা মূলদ বা রেশনাল নাম্বার। এরপরে আসবে কি মৌলিক ও যৌগিক পদার্থ, মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর ফিজিক্যাল সায়েন্সে চলে গিয়েছে ভুল করে। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলা হয় প্রথমত, তার আগে জানবো ইভেন ও অড নাম্বার। প্রথমত ইভেন নাম্বার কি, অর্থাৎ ইভেন বা জোড়, ইভেন বা জোড় সংখ্যাগুলোকে বলা হয় ইভেন নাম্বার। জোড় সংখ্যাগুলোকে বলা হয় কি ইভেন নাম্বার। অতএব স্টার্ট দে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাই ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কোনগুলো, যেগুলো জোড়া জোড়ায় আছে, অর্থাৎ 2 4 6 8 10 12 14 ইনফিনিটি। এটা হচ্ছে কি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এরপর আসছে কি পরের ধাপটা, ওয়ার্ড নাম্বার বা বিজোড় সংখ্যা। অড নাম্বার বা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। দেখো অড নাম্বার বা বিজোড় সংখ্যা যেমন কি 1 3 5 7 9 ইনফিনিটি পর্যন্ত। তো ওয়ার্ড আর ইভেন বলতে জোড়, অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে বলবো ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যা বলবো কি ওয়ার্ড নাম্বার। এরপর যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব সাধারণত আসে, সেটা হচ্ছে কি মৌলিক নাম্বার বা মৌলিক সংখ্যা, অর্থাৎ প্রাইম নাম্বার। আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। এগুলো কোনগুলো দেখো, এই মৌলিক নাম্বারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা জানা দরকার আমাদের। মৌলিক নাম্বার, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বলছে যেসব সংখ্যাগুলোকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, 1
আর সে নিজেকে ভাগ করবে, সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ যেমন 2 কে কেবলমাত্র এবং শুধুমাত্র 2 দিয়ে আর 1 দিয়ে ভাগ যায়, 3 কে 1 আর 3 দিয়ে ভাগ যায়, 5 কে 1 আর 5 দিয়ে ভাগ যায়, 7 কে 1 আর 7 দিয়ে ভাগ যায়, 11 কে 1 আর 11 দিয়ে, 13 কে 1 আর 13 দিয়ে, 17 কে 1 আর 17 দিয়ে, 19 কে 1 আর 19 দিয়ে। অর্থাৎ যেসব সংখ্যাগুলোকে 1 দিয়ে ভাগ, সমস্ত সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়, সে যৌগিক হোক মৌলিক হোক, যেসব সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায় তার সঙ্গে সে নিজেকে ভাগ করে, মানে কি 3 কে ভাগ করবে, সেই সব সংখ্যাগুলোকে বলে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা হচ্ছে অসীম। তার কয়েকটা প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি বলছে, দেখো মৌলিক সংখ্যার মধ্যে একটা মাত্র জোড় সংখ্যা পাওয়া যায়। মৌলিক সংখ্যার মধ্যে একটা মাত্র সবচেয়ে জোড় সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রথমটা, কত 2। বাকি যত সংখ্যা বার করবো একটাও আমি জোড় সংখ্যা পাবো না। অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 নম্বর। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, যেটা জোড় সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা লিখো, তার মানে 2 ছাড়া কিন্তু আদারওয়াইজ আর কোনো সংখ্যা নেই। অপশন হতে পারে মৌলিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা হলো 2, 7, 13, অন্য কিছু দিয়ে দিও। অর্থাৎ একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা আছে, এটা 2, এবং সেটা সবচেয়ে ক্ষুদ্রতম। অর্থাৎ মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বার কত 2, এবং সেটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার। আর এর কোনো আমি আপার সীমা পাবো না, অর্থাৎ ইনফিনিট নাম্বার পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ মৌলিক সংখ্যার কোনো মানে নির্দিষ্ট সীমা নেই, ইনফাইনাইট নাম্বার পর্যন্ত চলতে থাকবে। গেল। এরপরে পার্টে কি বলছে দেখো, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার বলতে কি বোঝায়? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো? বলছে মৌলিক সংখ্যাকে কেবলমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ যেত, 2 এর অধিক সংখ্যা, অর্থাৎ 2 কে 1 আর 2 দিয়ে ভাগ গিয়েছে, যদি 1 আর 2 কে মানে 2 কে 1 আর 2 বাদে আরো এমন একটা সংখ্যাতে ভাগ করতে পারতাম, তাহলে 2 কে বলে দিতাম কি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে যৌগিক সংখ্যা বলতে যেসব সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায় এবং সে নিজে ভাগ করার পরেও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 4, একটা অনেকগুলো দিচ্ছি, 6, 9, 10, 12, 50 ইনফিনিটি পর্যন্ত। কেন? কারণ 4 কে ভাগ যায়, 4 কে কয় দিয়ে ভাগ যায়? 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। দেখো 1 আর 4 দিয়ে ভাগ যাওয়ার পর অপর একটা সংখ্যা দিয়ে ভাগ হয়েছে, সেটা হচ্ছে 2, তাই এটা যৌগিক সংখ্যা। ঠিক অনুরূপভাবে কত হচ্ছে 6 ভাগ যাবে 1, 2, 3, 6। এখানে দেখো 1 আর 6 বাদেও আর দুটো সংখ্যা দিয়ে ভাগ গিয়েছে, 2 আর 3, তাই এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। অর্থাৎ যৌগিক সংখ্যার সবথেকে ক্ষুদ্রতম মানটা হচ্ছে 4, আর বৃহত্তম মান পাবো না। কথা ক্লিয়ার? দেখো এখানে লিখে দিচ্ছি। তো যৌগিক সংখ্যা বলতে আমি কি বুঝলো, পেয়ে গেলাম। তো যৌগিক সংখ্যার ক্ষুদ্রতম মান হচ্ছে 4 ও বৃহত্তম মান অসীম, মানে পাবো না, এক কথা যা বলবো সেটা হচ্ছে বৃহত্তম। এবার প্রশ্ন হচ্ছে যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমি যদি কোনো জোড় বিজোড় সবই থাকতে পারে। দেখো যৌগিক সংখ্যার ক্ষেত্রে 9 বিজোড় সংখ্যা, 6 4 জোড় সংখ্যা, আবার লিখেছিলাম 11 লিখেছিলাম কত 15 বিজোড়। অর্থাৎ যৌগিক সংখ্যার মধ্যে জোড় বিজোড় সবাই কম্বিনেশন আছে, কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা কেউ জোড় ছিল, বাকি সব কি বিজোড়। অর্থাৎ অড নাম্বার ছিল, বাকি সমস্ত অড নাম্বার, একটা কেবল ইভেন নাম্বার ছিল। কিন্তু
যৌগিক একের ক্ষেত্রে কি হচ্ছে, অড আর ইভেন মিশিয়ে মিশিয়ে আছে ব্যাস। এবার প্রশ্ন হচ্ছে আমি 2 তো নিলাম আর এখানে 4 তো নিলাম, এক কোথায় গেল? এক কি মৌলিক যৌগিক কোনটাই নয়? হ্যাঁ একদম ঠিক, এককে মৌলিক আমি যৌগিক কোনটাই বলতে পারবো না। স্টার দিয়ে লিখে রাখো, এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। এক হচ্ছে মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা নয়। এককে জোড়ও বলতে পারবো না, একটা বিজোড়ও বলতে পারবো, অর্থাৎ এক মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা নয়। এই যে আমি যে সংখ্যাগুলো বললাম এতক্ষণ, আমি একটা গ্রাফের মাধ্যমে অর্থাৎ একটা মানে ডেটার মাধ্যমে প্রকাশ করব। সেটা হচ্ছে কি ডেটা? সেটা হচ্ছে বৃত্তাকার ডেটা। ঠিক আছে, এটা আমি প্রমাণ করবো। দেখো খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তারপর তুমি ভেবো যে এটা ইলেকট্রনিক বিন্যাস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক বিন্যাসের মধ্যে ঘরের ইলেকট্রনিক বিন্যাস নয় এটা। এটা আমি হচ্ছে নাম্বার সিস্টেমটা কিভাবে লিখেছি সেটা আমি দেখাবো। এই ঘর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক আমি সংখ্যা লিখছি না, 1 5 9 10 15 ইটিসি অনেক হবে। স্বাভাবিক সংখ্যা কি দ্বারা ডিনোট করা হয়? বড় হাতের এন দ্বারা ডিনোট করা হয়। তো লিখে দিলাম। তাহলে প্রথম ঘরটা স্বাভাবিক সংখ্যা, এর পরেরটা আমি লিখলাম হোল নম্বর। কি নম্বর? হোল নম্বর। অর্থাৎ এর মধ্যে যদি একটা শূন্য ঢুকিয়ে দিই তাহলে এই ঘরটা, এই বৃত্তটা আর এই বৃত্তটা মিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে হোল নাম্বারের সেট। এটা হচ্ছে শূন্য। এই শূন্য হোল নাম্বারের মধ্যে কি থাকবে? শূন্য থাকবে আর স্বাভাবিক সংখ্যা সেট থাকবে। তাহলে এই স্বাভাবিক সংখ্যা সেটটা আছে, হোল নাম্বারের সেটটা আছে। খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে নাম্বার সিস্টেম ইজ ক্লিয়ার। এরপর আসছে কি হোল নম্বর। তারপর আসছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এখানে বাংলাটা লিখে দিই। এখানে হচ্ছে কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এটা জায়গা স্পেস তাই লিখলাম না, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ইন্টিজারের মধ্যে কি থাকে আমি বলছিলাম, পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকবে, 1 2 3 4 থাকবে। দেখো আমি শূন্য লিখছি, 1 2 ধনাত্মক সংখ্যা লিখছি, নেগেটিভ গুলো নিতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি -1 -9 -2 -6 -7 -5। তাহলে দেখো, তাহলে ইন্টিজার সংখ্যা সেট কোনটা? এইটা তিনটে মিলে হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেট, আর এই দুটো মিলে হচ্ছে হোল নাম্বারের সেট, আর প্রথম বৃত্তটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সেট। এরপর আসছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এটা কি দ্বারা ডিনোট করা হয়? যেমন মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, দেখো কি বলছি, দেখো মূলদ সংখ্যা মানে কি? যেসব সংখ্যা p বাই q আকারে প্রকাশ করতে পারবো। এখানে যতগুলো সংখ্যা লিখেছি সবগুলোই p বাই q। যেমন -1 বাই আমি 1 লিখতে পারি, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। -9 বাই 1 লিখতে পারি, বা যাই হোক 1 লিখতে পারি, সেটা মূলদ সংখ্যা। 0 বাই 1 লিখতে পারি, সেটাও মূলদ সংখ্যা। তাহলে এখানে যতগুলো আমি নাম্বার অলরেডি লিখে ফেলেছি সেগুলো হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা একটা উদাহরণ দিই, 3 বাই 7 -9 বাই 2 37 বাই 3 6 বাই কত ভাগ যাবে এরকম সংখ্যা দেব, 6 বাই 1 2 3 4 5 6 বাই 5, ঠিক আছে, 7 বাই 2। এগুলো হচ্ছে সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। যেসব সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করতে পারবো না তাদের বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ দিই, দেখো
অম্লজ সংখ্যা ঘরে যেটা থাকবে শুধুমাত্র সেটাই অম্লজ সংখ্যা ধরে নেবে। যেমন হচ্ছে √3, √7, √13, এই যে পার্ট লিখি, পাই, ই, √17, এগুলো সব কি সংখ্যা? অম্লজ সংখ্যা। এই যে অম্লজ আর মূলদ সংখ্যা লিখলাম, এই টোটালটাকে অর্থাৎ এই পর্যন্ত যতগুলো সংখ্যা লিখেছি আমি এই ঘরের মধ্যে সবগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা সেট। বাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট। আমি যে কোনো সংখ্যা লিখতে পারি, 1 2 3 -1 -5 -6 0 2/3 2/3 -5/9, তারপর হচ্ছে লিখতে পারি 37/2, তারপরে হচ্ছে লিখতে পারি √7 √3, তারপরে লিখতে পারি 1/2। এগুলো সব কি বাস্তব সংখ্যা। সমস্ত সংখ্যা লিখতে বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যাতে একটা সবচেয়ে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সবথেকে সেটের মধ্যে বড় সেট হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, যেটা তোমাদের সব থেকে আগে জানা দরকার। অর্থাৎ আর একটা ঘর হবে, সেই ঘরটা আমি এখানে লিখছি, এদিকে ছোট্ট করে দিয়ে দিচ্ছি, এদিকে যেহেতু ঘর পাচ্ছি না এখানে লিখছি এটা কি লিখবো এখানে? কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। মানে কি 2 + 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ এই সাধারণ রূপ হচ্ছে a + ib, এটা হচ্ছে কি সাধারণ রূপ। অর্থাৎ এটা যেমন 5 + 2i, 9 - 3i, 2 - √2i, সবগুলো কি ইমাজিনারি নাম্বার। এই যে i কে বলা হয় ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে কি রিয়েল পার্ট। অর্থাৎ আমি এখানে সমস্ত সংখ্যা সেটটা বুঝিয়ে দিয়েছি, ভালো করে বুঝবে। এখানে এইটা যদি বুঝতে পারো তাহলে আমাদের নাম্বার সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু অবজেক্টিভ প্রশ্ন আমি বলবো, সেগুলো পরীক্ষায় খুব সচরাচর আসে, ভালো করে দেখবে। এই যে ছবিটা আমি এঁকেছি এটা ভালো করে তোমরা দেখে নাও, এটার মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলে দিচ্ছি এই যে এই সেটটা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এই সমস্ত বাস্তব সংখ্যাকে আমি রিয়েল ইমাজিনারি পার্ট আকারে লিখতে পারি, অর্থাৎ কমপ্লেক্স আকারে লিখতে পারি। যেমন কেউ বলে 2 কে কি আপনি লিখতে পারো 2 + i × 0, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি সমস্ত বাস্তব সংখ্যাকে কি আমি ইমাজিনারি পার্ট আকারে লিখতে পারবো। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর সাথে ধারণা ক্লিয়ার করবে। এখানে পর্যন্ত পরবর্তী পার্ট আমার নিয়ে আসবো এই টপিকেরই অনেকগুলো সিম্পল টাইপের সমাধান, যেগুলো পরীক্ষায় সচরাচর আসে। ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং যারা প্রথম আমার ভিউয়ার্স হচ্ছে অবশ্যই সব কিছু লাইক করবে, মানে যারা ভিউয়ার্স হচ্ছে তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং যারা সাবস্ক্রাইব করেছে তারা ভিডিওগুলো দেখতে থাকো, কোনো সমস্যা না আমাকে জানাও। এবং কোনো কোনো ভুল বলে ফেললে সেটা আমাকে অবশ্যই জানাও, আমি সেটা অবশ্যই ইনশাআল্লাহ ঠিক করে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, এতে ধন্যবাদ।